জানুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে জানালেন উপদেষ্টা আসিফ। বলেন, শেখ হাসিনার পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। আদানির বিদ্যুৎ আমদানিতে ৫,০০০ কোটি টাকার কর ফাঁকি পিডিবির। মওকুফের আবেদন বিবেচনায় নেয়নি এনবিআর। দেশের স্বার্থবিরোধী চুক্তি বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। এবং রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। প্রয়োজনের দ্বিগুণ ছোলা আনা হলেও কমছে না দাম। ভোগ্যপণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। সকালের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দোসররা এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ, এই শিরোনামে আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্ত মঞ্চে আলোচনা সভায় আয়োজকরা বলেন, নবীন শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। সভায় ৭১-এর যোদ্ধাদের মতো ২৪-এর যোদ্ধাদের স্বীকৃতি এবং সেই সঙ্গে তাদের আত্মত্যাগ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। আমার ছেলে শহীদ, আমার কিছু দরকার নাই, তাদের নামে রাষ্ট্রীয় সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে কিছু করুক, এটা আমার দাবি। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করেন। আমার সন্তানরা যদি এই জাতির কাছ থেকে কোনো স্বীকৃতি না পায়, তাহলে এর পরবর্তী প্রজন্ম কেন তাদের জীবন উৎসর্গ করবে, তারা কেন দেশের জন্য আত্মত্যাগ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার পতন হলেও এখনও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ সময় তিনি জানান, জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের আগে বিভিন্ন সময়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম। এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এই দাবিটা এসেছে, আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত, যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা তুলে ধরা নবীন শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বই বিতরণ করা হয়। আন্দোলনের মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। চোখ, মুখ, হাসি সবই এক। রংপুরে একই স্কুলে যমজ ২০ শিক্ষার্থী নিয়ে মধুর বিড়ম্বনায় শিক্ষক সহপাঠীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ৪৪তম বিসিএস এর মৌখিক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। ৪৫-এর লিখিত পরীক্ষার খাতা ফের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে ৪৬-এর প্রিলিমিনারিতে উত্তীর্ণের দ্বিগুণ প্রার্থী সুযোগ পাবেন লিখিত পরীক্ষার। প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ১০,৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূর করতে তাদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি জানায়, নতুন কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮ সদস্য কমিশনের সভায় স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমাও হবে ৩২ বছর। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে, টাকা নেই তাদের।
সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকির দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার সাথে চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে পারি, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা একটা ক্লিয়ারলি স্মাগলিং হয়েছে। শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং, কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। আমরা কোনো চিঠির মাধ্যমে কোনো কনসোলিডেটেড কোনো ফিগার বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা এটা অফিসিয়ালি এখনো পাইনি। মন্ত্রণালয়ে অলরেডি আমরা আবার একটা চিঠি লিখেছি এত বিষয়ে করণীয় সম্পর্কে আমরা জানতে চাইছি আর কি। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থবিরোধী, সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে, এখানে লুকোচুরি হয়েছে। কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। অবশ্যই আমাদেরকে সব কিছু জানিয়ে করা উচিত ছিল, আমরা জানি নাই। এই কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়ায় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2,137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকতো, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। আর তাই আমদানিও কমে গেছে অর্ধেক। আসন্ন রমজানে এই ভ্যাট ট্যাক্স কমানো না হলে বাজারে খেজুরের দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75 কোটি 55 লাখ টাকা মূল্যের 2,137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4,419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। যদি সরকার ভ্যাট কমায় তাহলে আমরা খেজুর নিয়ে আসবো। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেইনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। আর তাতেই প্রতি কন্টেইনার থেকে চট্টগ্রাম কাস্টম হাউস শুল্ক আদায় করছে 60 থেকে 70 লাখ টাকা। বর্তমানে মাবরুম এবং মেজদুল জাতের প্রতি কেজি খেজুর 1500 টাকা, সাদাবি 1000 টাকা, আজোয়া মাশরুক খেজুর 600 টাকা দরে বিক্রি হচ্ছে। একেবারে সাধারণ মানের জাইদি খেজুর প্রতি কেজি 250 টাকা। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে। আমরা ব্যবসায়িক যারা আছি এরাও মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। ব্যাটটা যদি কমাইয়ে দেয়
আমরা খুচরা যারা ব্যবসায়ী যারা গ্রামে গঞ্জে নিয়ে আমাদের থেকে মাল বেচে তারও লাভবান হবে, আমরাও লাভবান হব। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2,681 মেট্রিক টন। এমনকি আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিনে প্রতি মেট্রিক টনের বুকিং রেট কমেছে অন্তত $150 তারপরও ভালো মানের ছোলা প্রতি কেজি 113 টাকা এবং সাধারণ মানের ছোলা 104 টাকা দরে বিক্রি হচ্ছে। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। বর্তমানে নিউ ক্রপস বেরিয়েছে, আপনার ডলারের বুকিং অনেক কমে গেছে। আশা করি আগামী রমজান আস্তে আস্তে আপনার সোলার বাজার 100 টাকার মধ্যে চলে আসবে। তবে শুল্ক হার নিয়ে কোনো রকম মন্তব্য না করলেও আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। খেজুর আছে বা ডাল আছে, ছোলা আছে, এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। তবে পবিত্র রমজান মাসেই ইফতারের সবচেয়ে বেশি চাহিদা থাকছে ছোলা এবং খেজুরের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর বিভাগ ঘিরে রয়েছে 6টি স্থলবন্দর ও একটি নদী বন্দর, এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে। আর সচল বন্দরগুলোতে রয়েছে অবকাঠামো সংকট সহ নানা জটিলতা। তবে ব্যবসায়ীরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে আমদানি বাড়লেও রপ্তানি বাড়ানো যাচ্ছে না, রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে গত 2 মাসে ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি। বর্তমানে এই বন্দর দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চালসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে, তবে কমে গেছে রফতানি পণ্য। সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য সুবিধাজনক অবস্থানে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে। তবে জায়গা সংকটে যত্রতত্র হচ্ছে পার্কিং, যা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। আমাদের এইখানে অনেক অবকাঠামো তৈরি হলো, ইন্ডিয়াতে সেরকম অবকাঠামো গড়ে ওঠে নেই। এ কারণে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি না। আগে যেভাবে গাড়ি আমাদের বিশেষ করে আমদানি হতো ইন্ডিয়া এবং ভুটান থেকে, সেই তুলনায় গাড়ির পরিমাণ কিন্তু এখন আগের থেকে অনেক বেশি হয়েছে আর কি। বর্তমানে 2013 সালে চালু হওয়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানির পাশাপাশি প্লাস্টিক পণ্য ও ঝুট রপ্তানি হচ্ছে। তবে ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। অন্যদিকে 2000 সালে চালু হওয়া নতুন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের মে মাস থেকে। আর 2016 সালে চিলমারি নৌবন্দর উদ্বোধন করা হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে আছে। সেতুটার কাজ এখনো লেনদেন হচ্ছে, যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এখানে ব্যবসায়ী অনেক উপকৃত হবে। ইদানিং নদীর নাব্যতা না থাকাতে নদীর কোনো কুল কিনারা নাই, সিস্টেম নাই, যার ফলে গতিপথ ব্যাহত। এই জন্য বিদেশ থেকে কোনো কার্গো আসতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। আমরা আমদানিকারকদের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছে যে ইনশাল্লাহ আগামীতে আমদানি বাড়বে। 3 লক্ষ বর্গফুটের মতো ইয়ার্ড আছে, যেটা একটা বন্দরের জন্য খুবই অপ্রতুল। তো আরো 16.5 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আর বুড়িমারি স্থলবন্দরের 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 94 কোটি 60 লাখ টাকা। তবে দিনাজপুরের বিরল ও নীলফামারীর চিলহাটি স্থলবন্দরের পেছনে বিগত আওয়ামী সরকার অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকা খরচ করলেও বন্দর দুটি আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গত বছরের তুলনায় এবছর রংপুরে কেজি প্রতি বীজ আলুতে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 40 থেকে 50 টাকা। ফলে হেক্টর প্রতি উৎপাদন খরচ বাড়বে অন্তত 1.5 গুণ। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র ইচ্ছে মতো বীজ আলুর দাম নির্ধারণ করছে। তবে কৃষি বিভাগের দাবি, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অভিযান। শাকিল মাহমুদের ছবিতে আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে রংপুরে আলু বীজের চাহিদায় 1,67,600 মেট্রিক টন। এর বিপরীতে বিএডিসির যোগান মাত্র 2,797 মেট্রিক টন ও বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে 5,825 মেট্রিক টন। আর হিমাগারগুলোতে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন। অর্থাৎ বীজ আলুর ঘাটতি রয়েছে অর্ধেকেরও বেশি।
বিএডিসি কেজি প্রতি বীজ আলু ৬৫ থেকে ৬৬ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো ৭০ থেকে ৮০ টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, বিক্রেতারা খেয়ালখুশি মতো নিজেদের দাম নিয়ন্ত্রণ করছে। ব্রাকের বীজ ১০০ টাকা বীজ বিক্রি করতেছে, এখন কয় আলু বীজ নাই, শেষ। আরও অন্য অন্য কোম্পানিতে গেছি, ডিলারের কাছে গেছি, কোনো বীজ নাই। এখন যদি পাওয়া না যায় তাহলে লাস্টে আর কি ওই আমি তামাক লাগাবো। আলুর যে ওষুধপাতিগুলো নাগে তো এত দাম, তাহলে আলুর কেজি বোঝায় এবার পড়বে ৪০ টাকা মনে হয় পড়বে। তবে বিএডিসি জানায় হিমাগার সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে আলু বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিএডিসি আমাদের যেটা আমাদের বীজের যে বরাদ্দ, সেটা বিষয়ে আমাদের যেহেতু হিমাগার সংকট সংরক্ষণের আমরা সেই ইয়াতে পর্যাপ্ত বীজ দিতে পারি না। কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন সর্বসময় আমাদের এটা সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। চলতি মৌসুমে চাহিদার মাত্র ২% আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, ৩% সরবরাহ করছে বেসরকারি কোম্পানিগুলো, আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। প্রায় ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে ৩টি সেতু, বিধ্বস্ত অবস্থা সড়কেরও। এতে চরম দুর্ভোগে যাতায়াত করছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ৫টি ইউনিয়নবাসী। সেতু ও সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভাঙ্গা সড়ক, নদীতে পড়ে আছে সেতু, পাশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট থেকে নাগেশ্বরী উপজেলা শহর পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কের নাগেশ্বরীর কুমদপুর এলাকায় ভেঙে পড়ে আছে ৩টি সেতু। বছরের পর বছর ধরে এ সড়কে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৫টি ইউনিয়নের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কটি মেরামত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৬-১৭ সালে ব্রিজটা ভাঙছে, এর মধ্যে কোনো কাজ কাম কিছুই চলে নেই। ভুরুঙ্গামারীতে একটা রোগী সুস্থ হলে অসুস্থ হলে নিয়ে গেতে গেতে অর্ধেক রাস্তায় মারা যায়। যদি এই ব্রিজটা কমপ্লিট হইতো তাহলে এই ৩-৪টে ইউনিয়নের লোকজনের সহনশীলতা এবং চলাফেরাটা স্বাভাবিক গতিতে ফিরে আসতো। শিগগিরই ক্ষতিগ্রস্ত সেতুগুলো পুনর্নির্মাণ সহ সড়ক মেরামত ও একই সড়কে দুধকুমার নদের উপর নতুন সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। আমরা আশা করছি যে এই বছরের মধ্যে এটা কাজের দেশ দেওয়া যাবে এবং আমরা ৩টি ব্রিজের কাজ শুরু করতে পারবো। এবং দুধকুমার নদীর উপরে একটি সেতু নির্মাণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পূর্ণ হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও সম্পূর্ণ হয়েছে। নির্মাণের ১ বছরের মধ্যে ২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সড়কটির বিভিন্ন অংশসহ ৪টি সেতু। এর মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে মাত্র একটি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যবর্তী তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বসানো হয়েছে সবগুলো স্প্যান। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয় খুশি এলাকাবাসী। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তিস্তা সেতু। ১৪৯০ মিটার দীর্ঘ সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। পুরো সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান। শেষ পর্যায়ে বর্তমানে চলছে কুড়িগ্রাম অংশে সংযোগ সড়ক পাকাকরণ, সেতুর কার্পেটিং, রং লাইটিং সহ অন্যান্য কাজ। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। তারা জানান, সেতুর কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে ওই এলাকার নদী ভাঙন। সেতু চালুর পর কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারির সঙ্গে সড়কপথে রাজধানীর দূরত্ব কমে আসবে প্রায় ১৩৫ কিলোমিটার। কুড়িগ্রামে যাতায়াতের জন্য আমাদের উপকার হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের বাণিজ্যের জন্য উপকার হবে। দুই জায়গার মানুষ এক হতে পারবো, সহজেই চলাচল করতে পারবো। সেতুর উভয় পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় ৩.৫ কিলোমিটার, আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ৮৬ কিলোমিটার। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা
2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারব। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও কাজ শুরু হয় 2021 সালে। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছে। আগামী বছরের জুনে দুপারের মানুষের স্বপ্নের এই তিস্তা সেতু খুলে দেওয়া হবে বলে বলছে এলজিইডি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলে বিশ্ব নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে 19তম G20 সম্মেলন। সোমবার এর উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দরিদ্র দেশের জন্য বিশ্ব ব্যাংকের তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দ্বিপক্ষীয় বৈঠকে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চীন ও যুক্তরাজ্য একে অপরকে আহ্বান জানায়। শুরু হয়েছে 19তম G20 শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও দি জেনিরোতে ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক জোট উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। 2 দিনব্যাপী চলা সম্মেলনের প্রথম দিনেই বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আলোচনায় নিজেদের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী ও টেকসই করার আহ্বান জানায় যুক্তরাজ্য। আমরা চাই আমাদের সম্পর্কগুলো ধারাবাহিক, টেকসই ও সম্মানজনক হোক, যেমনটা আমরা আলোচনায় সম্মত হয়েছি। যতটা সম্ভব ভুল ধারণা এড়িয়ে চলা উচিত, সংলাপকে শক্তিশালী করে বোঝাপড়া আরো জোরদার করা উচিত। এবারের G20 সম্মেলনের প্রতিপাদ্য বিষয় একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী নির্মাণ। 2 দিন ব্যাপী এই সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ব্রাজিল প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য, সাজোয়া যান ও নৌজাহাজ। এছাড়া আগত অতিথিদের নিরাপত্তায় সীমিত করা হয়েছে যান চলাচল। অন্তরাসেন, সময় সংবাদ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারা সুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। স্থানীয় সময় সোমবার আমারা সুরিয়াকে নিয়োগ দেওয়া হয়। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমারা সুরিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সে সময় বিজাথা হেরাথকেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু পার্লামেন্টে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের আসন মাত্র 3টি হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন প্রেসিডেন্ট দিশানায়েক। 14 নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে 225 আসনের পার্লামেন্টে দিশানায়েকের বাম
বামপন্থী জোট 159টি আসনে জয় পায়। এরপর নতুন করে মন্ত্রিসভা সাজানোর সুযোগ পান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। চূড়ান্ত হয়েছে এনসিএল টি20 টুর্নামেন্টের ফরম্যাট ও সূচি। আগামী 11 ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে, আর প্লে অফ সহ ফাইনালের ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেট। ঘরোয়া এই টুর্নামেন্টকে জাঁকজমকপূর্ণ করতে ফ্লাড লাইটের আলোতে ফাইনাল আয়োজনের কথা চলছে। প্রায় 1.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি20। সবশেষ 2010 সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে 6 দল নিয়ে এনসিএল টি20 টুর্নামেন্ট হয়েছিল, যেখানে খেলেছিলেন বিদেশি ক্রিকেটাররাও। ঢাকার মাঠ মাতিয়েছিলেন শোয়েব আখতারের মতো তারকা। তবে এবার আসর হবে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে। এবারের এনসিএল গুরুত্ব পাচ্ছে দুটি কারণে। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। মাঠে যার খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। সেই সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আরও একটা ঘরোয়া টি20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তারা। টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। 8 দলের আসর শেষ হবে বিপিএল এর ঠিক 1 সপ্তাহ আগে। এখনো ফিক্সচার ঠিক না হলেও 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে আসর, যেখানে প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুরুতে চট্টগ্রামের নাম শোনা গেলেও 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি টুর্নামেন্ট কমিটি। 2 মাঠে দিনে 2টি করে মোট 4টি ম্যাচ হবে প্রতিদিন। 19 ডিসেম্বরের মধ্যে সিলেট লিগ পর্ব শেষ করে এনসিএল টি20 ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেবিলের শীর্ষ 4 দল নিয়ে প্লে অফ হবে বিপিএল এর আদলে। 21 ও 22 ডিসেম্বর হবে 2টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর। এরপর 24 ডিসেম্বর মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। একই স্কুলে পড়ুয়া 20 যমজ শিক্ষার্থীর খবর। চোখ, কান, মুখ ও হাসিসহ চলন বলনে দেখতে প্রায় একই রকম। পড়াশোনাও করে একই বিদ্যালয়ে। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই 20 জন যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের আগ্রহ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। তবে দেখতে অনেকটা একই রকম হওয়ায় কে কোনজন তা নিয়ে মধুর বিড়ম্বনায় পড়েন শিক্ষকরাও। তারিকুল ইসলামের ছবিতে রেদাওয়ান হিমেলের রিপোর্ট। অরূপ আর নীরবের মতো 20 জন যমজ শিশু পড়াশোনা করেন এই স্কুলে। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর খুনসুটিতে মেতে উঠে স্কুল প্রাঙ্গণ। ফাগুন এলে আগুন জ্বালে, লাল পলাশের বন। ফাগুন এলেই আগুন জ্বালে, দুঃখী মায়ের মন। স্কুলে টিফিনের ঘন্টা বাজলেই বন্ধুদের মজার মজার কবিতা শোনাতে ব্যস্ত হয়ে পড়েন জারিফ জেরিন, 2 যমজ ভাই বোন। জারিফ জেরিন ও অরূপ নীরবের মতো 20 জন যমজ শিশু সবসময় মাতিয়ে রাখে পুরো স্কুল প্রাঙ্গণ। ক্লাসরুম, খেলার মাঠ ও ক্যান্টিন সবখানে যুগলভাবে থাকতে দেখা যায় তাদের। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলবে এই 10 জোড়া যমজ শিশুর। ভালো লাগে, একসাথে খেললে সবার সঙ্গে খেলতে ভালো লাগে, স্কুলে পড়াশোনা করতে ভালো লাগে একসাথে। এতগুলো মারা আসতেছি, দেখতেছি পড়াশোনা কিরকম হচ্ছে না হচ্ছে। ম্যাডামরা, শিক্ষকরা আর কি পড়াশোনা যথেষ্ট আর কি ভালো পড়াচ্ছেন। যমজ বাচ্চাদের নিয়ে ছোটবেলা মানে মানুষ করতে ছোট সময় একটু কষ্ট হলেও বড় হলে মানুষ করা বেশ ইন্টারেস্টিং। যেমন এদের কোনো খেলার সাথী লাগে না, এরা 2 জন যারা যমজ একসঙ্গে খেলে। যমজ শিশুদের শনাক্ত করতে অনেকটা সমস্যা হয়ে যায়, বিশেষত এই ক্লাসেই আমার ক্লাস। ওই বন্যা বৃষ্টিকে আমি এখনো চিনতে পারিনি কে বন্যার কে বৃষ্টি। আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগে, যেমন এবারে 10 জোড়া, পরবর্তীতে আরো 1 জোড়া বের হয়ে গেছে। চেহারায় মিল থাকায় তাদের চিনতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠী ও শিক্ষকদের। তবে যমজ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের আগ্রহ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। দুজনের চেহারা হুবহু প্রায় একই। আর ওই যে দুষ্টমি করলে অথবা ক্লাসের বাইরে গেলে হুট করে আমি একজনকে বললাম, দেখলাম ক্লাসে আসার পর যে তুমি কেন বাইরে গেলে এটা সেটা, পরে দেখি যে আসলে ওই আমার সেই শিক্ষার্থী না, তার যে সাথে যে যমজ ভাই আছে সেরকম হয়। অন্যান্য শিশুদের তুলনায় ভালো ফলাফল করে তাদের লেখাপড়া, আর লেখাপড়ার সাথে সাথেই সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো আছে, নৃত্য, গান,
আবার চিত্রাঙ্কন, আবৃত্তি, খেলাধুলো এগুলোতে তারা বেশ তৎপর হয়। বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 607 জন আর শিক্ষক আছেন 13 জন। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং জানুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে জানালেন উপদেষ্টা আসিফ। বলেন, শেখ হাসিনার পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।